আমি আরামে ঘুমাচ্ছিলাম, তখন আমার আম্মু ডাক দিল। বাবা মুনতাহির, উঠ বাবা। আম্মু উঠতেছি, দাঁড়াও তো। আরে বাবা, আজকে না তোর প্রথম কলেজ? আমার মনেই ছিল না আম্মু। আচ্ছা তুই এখন উঠ। আম্মু। তারপর আম্মু চলে গেল আর আমিও ঘুম থেকে উঠলাম। এখন ফ্রেশ হতে হবে আর কি। তো আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আমি মুস্তাহির আহমেদ ওকিম। বাবা মায়ের একমাত্র ছেলে আর একটা বোন আছে, শ্বশুরবাড়ি চলে গেছে। বাস্তবে এখন আমার বোন, আমাদের বাসায় বিয়ে হয়নি, আর আমি এবার ইন্টার প্রথম বর্ষে। বাস্তবে আমি এখনো অনেক পিচ্ছি। যাই হোক, গল্পে যাওয়া যাক। তো আমি ফ্রেশ হয়ে আসলাম খাবার টেবিলে। আমি আব্বু একসাথে খেতে বসলাম। আমরা সব সময় একই সাথে খাওয়া করি। তা বাবা, তোর তো আজকে কলেজ প্রথম দিন, তাই না? আম্মু। শোন বাবা, আমরা বাবা গরিব মানুষ, এবেলা খাই তো ওবেলা চিন্তা হয়। জি আম্মু। কারোর সাথে ঝগড়া করবি না, উঁচু গলায় কথা বলবি না। আম্মু, তুমি কি আমাকে কখনো এমন কাজ করতে দেখছিলা? না, তাও বলতেছি। তা বাবা, তুই এখন কেমনে যাবি? কেমনে আবার? আমার সাইকেলটা কি জন্য আছে? এত দূর সাইকেল নিয়ে যাবি? আব্বু। আচ্ছা, তোর কোনো সমস্যা হলে আমাকে বলিস। আচ্ছা। আর এই নে 100 টাকা, যদি কোনো সমস্যা হয় তাহলে খরচ করিস, আর না হলে রেখে দিস। আচ্ছা। তারপর খাওয়া দাওয়া করে আমি আমার পুরাতন একটা সাইকেল আছে ওইটা বের করলাম, যেটাকে সবাই বাইসাইকেল নামে চিনেন, কিন্তু খুব পুরাতন ভাঙাড়ি সাইকেল। যাই হোক, আমার সাইকেল নিয়ে যেতে প্রায় 2 ঘন্টা লাগবে। আমার বাসা গ্রামে আর আমার কলেজ শহরে। 15 কিলোমিটার রাস্তা। এইখানে সব বড় বড় লোককে ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসে, আর সেই কলেজে আমি ভর্তি হয়েছি। আসলে আমার সব পরীক্ষার রেজাল্ট খুবই ভালো ছিল। আর যে স্কুল থেকে আমি লেখাপড়া করছিলাম, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, প্রথম ছাত্র ছিলাম। আর গরিব ছিলাম বলে স্কুলের সব স্যারেরা আমাকে অনেক হেল্প করছিলেন। সাইকেল চালিয়ে আমি চলে আসলাম আমাদের সেই কলেজে। কলেজের গেটে খুব সুন্দর করে একটা লেখা, ঠাকুরগাঁও সরকারি কলেজ। আমি গেট দিয়ে প্রবেশ করতে করতে দেখি চারিদিকে শুধু হাসির আওয়াজ। আমি বুঝতে পারলাম আমাকে দেখেই এমন হাসি হচ্ছে, কারণ আমার ভাঙা সাইকেল আবার ড্রেস আপ পুরাই খ্যাত। কি করব বলেন? আমার বাবা তো আর কোনো চাকুরিজীবী না, তিনি একজন কৃষক। তখন একটা ছেলে ডাক দিল, এই কানা। আমি বুঝলাম আমাকে বলতেছে, কারণ আমি একটা মোটা ফ্রেমের চশমা পরে আছি। তাই আমি পেছনে তাকাইলাম, দেখলাম ছেলেটা একটা কারের ওপর বসে আছে, ওর সাথে আরো কয়েকজন ছেলে, সবাই ছেঁড়া প্যান্ট পরে আছে। এটাই আমাদের সমাজের ধনীদের পোশাক আশাক। আমি গেলাম ওদের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তা বাবু, তুমি কি আজকে নতুন? ভাইয়া, আমি আজকে নতুন। আমি কে জানিস? না ভাইয়া। আমি বাপ্পি, এই কলেজের সভাপতির ছেলে। ও। শোন, তুই তো এই কলেজের নিয়ম জানিস না, তাই না? জি ভাইয়া। এই কলেজে আমার কথাই সব চলে, আমি যেটা বলি ওইটাই। জি ভাইয়া। এই, একে কাগজটা দে তো। আমাকে একটা কাগজ দিয়ে বলল, এই কাগজটা ওই যে লাল ড্রেস পরে আছে ওই মেয়েটাকে দিয়ে আয়। যদি কিছু বলে তাহলে আমাদের দিকে দেখিয়ে দিবি। আমি চলে গেলাম মেয়েটার কাছে। এই যে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? আপু, আমি আজকে নতুন আসছি। তো আমার কাছে কি চাও? যাও ক্লাসে যাও। আসলে আপু, এটা আপনার জন্য। নিল, নিয়ে রাগে নাক মুখ লাল হয়ে এলো। দেখতে কিন্তু একদম পরীর থেকে কম নাই মেয়ে। যেই দেখবে সেই বিনা টাকায় ক্রাশটা খাবে। আর আমিও তো মানুষ, আমিও হালকাভাবে খাইছি। এটা তুমি লিখছো? না, ওই যে ওরা দিল। কারা? ওই যে। ও মা, ওরা গেল কই? এখন আমার কি যে হয় আল্লাহই জানে। ঠাস 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 করে দিল 2টা। আমি চরের টাল সামলাতে না পেরে পড়ে গেলাম নিচে। কখনো কোথাও মাইর খাইনি তো, তাই। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে এতগুলো বাজে কথা লিখেছিস? বিশ্বাস করুন আপু, আমি এগুলো লেখিনি। অমনি কথা থেকে যেন বাপ্পি ও ওর দল এলো। আপু, এই যে এই ছেলেটা দিতে বলছিল আমাকে ওই কাগজটা। কিরে দোষ, কি হয়েছে? আর কিসের কাগজের কথা বলতেছে এই ক্ষেত্রটা? দেখ কত বাজে কথা লিখে আমাকে দিচ্ছে, আর তোর নাম দিচ্ছে। কি এত বড় সাহস? ওই সবাই কি দেখিস, মার ওরে। তারপর উড়াধুরা মাইর খাইলাম, ব্যথায় উঠতে পারছিলাম না। তখন একটা ছেলে এসে আমাকে উঠাতে লাগলো। ছেলেটা দেখতে একটু স্মার্ট, আর দেখে মনে হচ্ছে ধনী লোকের ছেলে। ছেলেটা বলল, তোমার নাম কি?
মুস্তাহির আহমেদ উকিম। আপনার? আমার নাম সুমন চৌধুরী। ও ও চলো তোমাকে হাসপাতাল নিয়ে যাই। না, আমি ঠিক আছি। চুপ করো তো, আর তুমি কি নতুন নাকি আজকে? হুম, কোন বর্ষে? প্রথম বর্ষে। ও তাহলে আমরা ফ্রেন্ডস। না, আপনারা ধনী মানুষ, আপনাদের সাথে আমার যায় না। দাঁড়া, তোমার ধনী গরিব বের করছি, গাড়িতে ওঠো আগে। আমাকে জোর করে গাড়িতে ওঠালো এবং আমার চিকিৎসা করালো। তারপর আমাকে নিয়ে কলেজের রুমে নিয়ে এলো। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, যে তাদের মনে একটাই প্রশ্ন, আমি কেন ওদের ক্লাসে? তারপর সুমন বলল, তোমরা সবাই শোনো, এর নাম মুস্তাহির আহমেদ, আমাদের সাথেই পড়বে এখন থেকে। ফিক করে হাসি দিল। তোমাদের ইচ্ছা না থাকলে কথা বলার দরকার নেই, আর আমিও তোমাদের সাথে কথা বলবো না। এই মুস্তাহির চল তো। তারপর আমরা শেষের একটা বেঞ্চে বসলাম। দেখলাম সামনের সিটে কেউ বসলো না। এখন বল, বাপ্পি তোকে কেন মারলো? জানি না। তুই কি আমাকে ফ্রেন্ড ভাবিস নাকি? সেটা না। তাহলে বল। সব বললাম। ও বুঝলাম, সব বাপ্পির কাজ। হুম। ওই মেয়েরা খুব বদমেজাজি, ওর নাম? অমনি স্যার চলে আসলো। সাথে সাথে ওই মেয়েটাও আর ওই ছেলেটাও মানে বাপ্পিও এলো এবং সবার সামনে বসলো। কেমন আছো তোমরা? জি স্যার ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা আজকে কোনো ক্লাস হবে না, আজকে পরিচয় পর্বটা শেষ করে নেই। একে একে সবাই সবার নাম বলল, কোন স্কুল থেকে আসছে এটা বলল, কত পাইছে সব। তারপর আমার পালা। আমাকে স্যার বলল, তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। কি? সবাই হা করে তাকিয়ে আছে। তোমার রেজাল্ট কি ছিল? আমার রেজাল্ট শুনে স্যার সহ সবাই সব। মেয়েটার নাম কি দিব আপনারা বলে দিয়েন। তোমার রোল কত ছিল? জি, গোল্ডেন এ প্লাস। ভালো করে লেখাপড়া করবা, কোনো কিছু দরকার হলে আমাকে বলবা, লজ্জা করার দরকার নাই। জি স্যার, আর দোয়া করবেন। সবাই ভাবতেছে এই খ্যাতমার্কা ছেলেটা কেমনে গোল্ডেন এ প্লাস পাইছে। এরপর গেল ওই মেয়ের কাছে। আরে যে মেয়েটা আমাকে চর মারছিল ওইটা। আমি তো তোমাকে চিনি মামুনি, কিন্তু এরা তো চিনে না। এদের তোমার পরিচয়টা দাও। আমার নাম তাসফি তাসু উর্মি চৌধুরী। উর্মি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আব্দুল মতিন চৌধুরীর একমাত্র মেয়ে। মেয়েটা যেমন তার সবকিছুই তেমন। কিরে তুই এত কি ভাবতেছিস? না, কিছু না। হুম। তারপর স্যার চলে গেল। সবাই বাইরে চলে গেল, আমি আর সুমন বাদে। বাইরে চল যাই। না রে, যাব না। কেন? এমনি, বাইরে গেলেই ওদের আপনার শুনতে হবে। কে অপমান করবে তোকে? চল আমার সাথে। আমাকে জোর করে নিয়ে গেল। একটু পর একটা মেয়ে এলো আমাদের মাঝে। হাই, কি করো এখানে? দেখতে তো পারতেছো বসে আছি। আমি তামান্না জাহান মেহের, তোমাদের সাথেই পড়ি। ওহ, তা আপনাদের পরিচয় আমি জানি। সুমন জানলে ভালো। তা এই চকলেট বয়? জি, আমাকে বলতেছেন? তোমাকেই। জি বলুন। তোমার বাসা কোথায়? গ্রামে। আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবা? না। সুমনের মোবাইলে তখন একটা কল আসলো। হ্যালো বাবু, কোথায় তুমি? মাঠে আসো। কেন নিয়ে যাবা না? আপনারা ধনী মানুষ, তাই নিয়ে যাব না। আমি কখন বললাম আমি ধনী আর তুমি গরিব? এই তোরা কথা বল, আমি আমার জিএফ এর সাথে দেখা করে আসি। আচ্ছা যা। তা আমরা কি ফ্রেন্ডস হতে পারি? না। কেন? ওই যে আপনারা ধনী মানুষ তাই। ধুর, এত বুঝো কেন তুমি? ঠিকই বলছি। ওইটাই হলো এদেশের আইন। অমনি সুমন এলো, সাথে একটা মেয়ে। আমি বুঝতে পারলাম মেয়েটাকে। এটা হলো আমার জিএফ জুনাইরা। আর জুনাইরা, এটা আমার বন্ধু মুস্তাহির আহমেদ। ও আচ্ছা। চল এবার বসি। তখন চারজনে বসে আড্ডা দিতে লাগলাম। একে একে সব ক্লাস শেষ হয়ে গেল। আমি আমার সাইকেলটা নিয়ে বাসায় আসলাম। আমার এই অবস্থা দেখে তো আম্মু খুব টেনশনে পড়ে গেল। আমার মাথায় ব্যান্ডেজ, তাও প্রথম দিন কলেজে গিয়ে। কি রে বাবা, তোর কপালে কেন ব্যান্ডেজ? আসলে আম্মু, আমি সাইকেল নিয়ে যখন যাচ্ছিলাম তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি? কিছু হয়নি তো বাবা তোর? না, কপালে একটু কেটে গেছিল, তাই ব্যান্ডেজ করছি আম্মু। আচ্ছা তুই এখন ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। আচ্ছা আম্মু। আমি ফ্রেশ হতে গেলাম। কিছুক্ষণ পর আবার আব্বু বাসায় চলে এলো কৃষকের যাবতীয় জিনিস নিয়ে। আব্বুও গোসল করে এলো, একসাথে খাইলাম। তারপর নামাজ পড়ে এসে দিলাম একটা আচ্ছা মতো ঘুম। তারপরের দিন আমি গেলাম কলেজে, কিন্তু আমার আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তাই একটা গাছের নিচে বসে আছি। তখন একটা প্রাইভেট কার ঢুকলো, দেখলাম ওইটা উর্মি। যাই হোক,
আমি যেখানে ছিলাম ওইখানে বসে থাকলাম, কারণ আমি আর কি করব। কিন্তু ওর ওপর হালকাভাবে ক্রাশটা খাইছি আর কি, তাই তাকাচ্ছিলাম একটু করে। কিন্তু তার পাশে বাপ্পিকে দেখলাম কি যেন বলতেছে আর আমার দিকে দেখাই দিচ্ছে, তাই আমি মাথা নিচু করে বসে থাকলাম। কিন্তু আমার ডাক পড়লো তখন। এই ছেলে, এদিকে আসো। আপু বলেন। উর্মি কাছে যেতেই ঠাস ঠাস করে দিল। ওই দিন বাজে চিঠি দিলি আর আজকে খারাপ নজর দিস আমার দিকে। তুই জানিস এই কলেজটা আমার বাবার জন্য চলে। কই আপু, আমি তো খারাপ নজর দেইনি। ঠাস ঠাস। তুই আমার মুখের উপর কথা বলিস? এত সাহস তোর? বাবা মায়ের কোনো শিক্ষা আছে তোর ভেতরে? আমি এখন যাই আপু। যা, তবে আমাকে যখন দেখবি ম্যাডাম বলবি আর সালাম দিবি, ওকে? আচ্ছা ম্যাডাম। আমি চলে এলাম, ওদের থেকে দূরে চলে এলাম। কিছুক্ষণ পর মেহের আসলো, এসে আমার পাশে বসলো। তা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো আছি। তা তোমার গাল এত লাল হয়েছে কেন? কই না তো। কে বললো? আমি বলতেছি। আমি দেখতে পাচ্ছি আর তুমি বলো কিছু হয়নি। আরে বাদ দেন তো। অমনি দেখলাম সুমন আর জুনাইরা বাইকে করে আসতেছে। বাইকটা পার্ক করে আমাদের দিকে এলো। কিরে, আজকে এত তাড়াতাড়ি করে আসলি কেন? আর বলিস না, আমি আজকে তাড়াতাড়ি করেই আসছি। তা ভাইয়া, এই মেয়েটাকে? জানি না, আমাদের সাথেই পড়ে। আমাদের সাথে যখন পড়ে তাহলে তো আমাদের ফ্রেন্ডস। এই কথাটাই তো ওকে বোঝানোর চেষ্টা করছি আমি। কি ভাইয়া, কি সমস্যা ওকে ফ্রেন্ডস করতে? আরে তোমরা সবাই ধনী মানুষ, আমার সাথে কি তোমাদের যায় বলো? ফ্রেন্ডশিপ ধনী গরিব মেনে হয় না, বুঝলা? আমি পারবো না। ওকে সুমন, আমাদের তাহলে ব্রেকআপ। কি? তোমার বন্ধুকে বলো ওর সাথে বন্ধুত্ব করতে। আচ্ছা করলাম, তোমরা ব্রেকআপ করিও না। তারপর ক্লাসে গেলাম। এভাবে দিন যেতে লাগলো। কিছুদিন পর। এই, তুই প্রেম করিস? কি বলিস? আমি প্রেম করলে তুই জানবি না? তা অবশ্য ঠিক। তোর মোবাইল নাই তাই না? কেন? না, এমনি। ও, চল মার্কেটে যাব। যা, আমাকে বলতেছিস কেন? আরে তুই আমাকে একা ছাড়বি? এত সুন্দর একটা মেয়ে একা পেয়ে রাস্তার ছেলেগুলো যদি খারাপ কিছু বলে তখন তোর ভালো লাগবে? আমি তো এত কিছু ভেবে দেখিনি। থাক তুই, তোর যাওয়া লাগবে না। আচ্ছা চল। তারপর একটা রিক্সা নিলাম। এই প্রথম কোনো মেয়ের সাথে রিক্সায় উঠলাম। মেহের শুধু আমার দিকে চাপিয়ে বসতেছে আর আমি সরে যাচ্ছি। আরে পরে যাবি তো। না ঠিক আছি, মেহের দেখতে খারাপ না, যেই দেখবে সেই খাবে। আরে ভাই ক্রাশ খাবে। একটু পর একটা মার্কেটে এলাম, তারপর একটা মোবাইলের শোরুমে গেল। দেখ কোন ফোনটা ভালো। তোর যেমন বাজেট তেমন ফোন দেখ। আরে টাকা আছে, তুই ফোন দেখ। আচ্ছা, OnePlus একটা ফোন নে। আচ্ছা। তারপর একটা ফোন নিলাম আর কলেজের দিকে হাঁটা দিলাম। হাটে আসলাম কারণ আমার হাটে আসতে ভালো লাগে তাই। কলেজে এসে দেখলাম সুমন আর ওর জিএফ বসে আছে মাঠের ভেতর। কিরে, কি করিস এখানে? দেখিস না বসে আছি। চল এবার ক্লাসে যাই। দাঁড়া, এই নে। আমাকে কেন দিচ্ছিস? যার জন্য কিনছিস তাকে দে। আরে তোর জন্যই কিনছি। আমি নিতে পারবো না রে। তুই নিবি না কি ফেলে দিব? আরে না, আমার ফোন লাগবে না তো, আমি এমনি ঠিক আছি। চুপ। ফোনটা নে। আমি তো ফোন চালাইতে শিখিনি। ফোনটা নে। একটু বোঝ। ফোনটা নে। আরে না। আচ্ছা, তারপর ফোনটা নিলাম। এভাবেই দিনটা গেল। আমি যখন বাসায় যাচ্ছিলাম তখন দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কাছে গেলাম, গিয়ে তো আমি পুরাই শকড, কেননা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কার অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমি বাসায় যাওয়ার সময় দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি পাশে গেলাম। গিয়ে তো আমি পুরাই শকড, কারণ অ্যাক্সিডেন্ট হয়েছিল আরকে গ্রুপের এমডির। এই আরকে গ্রুপের মালিকই হলো উর্মির বাবা। আমার এখন কি করণীয়? আমি যদি ওনার মেয়ে মানে উর্মির সামনে যাই তাহলে আমাকে তো জুতা পেটা করবে। এখন শীতের দিন, তাই হালকা সোয়েটার আসছিল, সেটা হুডির মতো করে নিয়ে গেলাম। আমি ওনাকে তুলে নিয়ে হাসপাতালে গেলাম। এই ছেলে, তুমি কে? আমি মোহাম্মদ মুস্তাহির আহমেদ উকিম। উনার কেমন করে অ্যাক্সিডেন্ট হয়? আমি তো এত কিছু জানি না। আমি কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম, তখন দেখি এনাকে, তাই হাসপাতালে নিয়ে আসি। এখন যদি পুলিশ কেস হয়? আরে একটা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আর আপনি পুলিশ নিয়ে পড়ে আছেন? আপনি তো চিনেনি এই মানুষটাকে, যিনি চাইলে আপনার এবং আপনাদের হাসপাতালটা কিনে নিতে পারে।
আপনি তাকে নিয়ে পুলিশ কেস ভাবছেন? আমি সেটা বলিনি। আপনি দেখুন ওনার কি হয়েছে। আচ্ছা। ডাক্তার ওনাকে আইসিইউতে নিয়ে গেল। আমি জানি না কোথায় কি করা হয়। আপনার মানে নিয়ে এনে সব, গ্রামের ছেলে তো আমি, তাই এসব জানি না। একটু পর ডাক্তার বের হলো। ওনার অনেক ব্লাড বের হয়ে গেছে, এখন ওনার রক্ত লাগবে। আপনি ওনার ফ্যামিলিতে ফোন দেন, আমি রক্ত দিব, কিন্তু ওনাকে তো দেখার মানুষ লাগবে। জি, তা ওনার রক্তের গ্রুপ এ পজিটিভ। আমারও। তাহলে আসো আমার সাথে। জি অবশ্যই। আমি গেলাম, তারপর রক্ত দিলাম। 1 ঘন্টা পর বের হয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, একটা কথা বলি, রাখবেন? জি বলুন। আপনি কখন আমার নাম বলবেন না, কেউ জানতে চাইলেও না। কিন্তু কেন? আমি চাই না কেউ আমাকে চিনুক, এটা বলে চলে আসলাম। ওইদিকে উর্মি আসছে, সাথে উর্মির মা আসছে। ডাক্তার, আমার আব্বুকে কে নিয়ে আসলো? একটা ছেলে। নাম কি ওর? আর বাসা কোথায়? আমি তো কিছুই জানি না, কিন্তু এই ছেলেটা ঠাকুরগাঁও সরকারি কলেজে পড়ে। ছেলেটা দেখতে কেমন ছিল? সেটা বলতে পারবো না, কারণ তার মুখ দেখিনি। এই ছেলেটা হরে পড়েছিল। ও, তা ও এখন কই? একটু আগেই তো বাবাকে রক্ত দিয়ে বের হয়ে গেল। কি, আব্বুকে রক্তও দিল? ছেলেটা অনেক ভালো। আমার আব্বু এখন কেমন আছে? আল্লাহর রহমতে ভালো। এদিকে আমি সাইকেল চালিয়ে বাসার দিকে রওনা দিলাম, কিন্তু চালাতে পারছিলাম না। তাই একটা অটো সাইকেলটা ওপরে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু বলল, কি রে বাবা, আজকে এত লেট হলো কেন? আম্মু, আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই মানুষটাকে সাহায্য করছিলাম আর রক্ত দিছি। এই না হলে আমার ছেলে। সাবাস বাবা, চল এখন খাওয়া করবি। আচ্ছা চলো। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে এলাম। ফ্রেশ হয়ে এসে আমি খাওয়া করে ঘুমাইলাম। এভাবে দিন শেষ। রাতের বেলা আমি আম্মুকে বললাম, আম্মু, একটা বান্ধবী আমাকে একটা মোবাইল গিফট করছে। কেন বাবা? ও নাকি আমার বেস্ট ফ্রেন্ড, তাই। তোকে দিল আর তুই নিয়ে নিলি? না, আমি তো নিতে চাইনি, জোর করে দিল আমাকে। বাবা, তুই ওইখানে পড়তে যাস, অন্য কিছু করতে না, বুঝলি? জি আম্মু। খাওয়া করে ঘুমাইতে গেলাম। সকালবেলা খুব তাড়াতাড়ি করে উঠে নামাজ পড়ে আবার ঘুমাই। তো নামাজ পড়ে এসে দিলাম একটা ঘুম। ফোনের রিংটংয়ে ঘুম ভাঙলো। কে? মেহের, তুই এত সকালে কল দিলি কেন? এখন ওর সকাল নাকি? ঘুম থেকে উঠে কলেজে আয় তাড়াতাড়ি। আচ্ছা। আমি উঠে গোসল করে খাওয়া করে চলে আসলাম কলেজে। দেখি একাই আসছি আজকে। একটু পর উর্মি এলো। এই ছেলে, শোনো। জি বলুন। তোর বাসা কোথায়? আর তুই এমন খ্যাত সেজে কলেজে আসিস কেন? আসলে ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদের আর ভালো কিছু নাই। আমার যেগুলো আছে ওইগুলো নিয়েই আসি। তুই কি জানিস এখানে এসব পড়ে আসলে সবাই তোর সাথে মজা নিবে? জানি, কিন্তু কি করব বলেন। কাজ কর। এখনই কাজ করা ঠিক হবে না, একটু পর বাপ্পি রাইলো। কিরে চাষা, তুই আবার আজকে উর্মির সাথে কিছু করিসনি তো? না। এই বাপ্পি, তুই তো হাইপার হচ্ছিস কেন রে? হব না, তোমাকে কেউ কিছু বললে তো হাইপার হবই। এই তুই যা। আমি চলে আসতেছি, তখন পেছন থেকে কে যেন ডাক দিল। পেছন ঘুরে দেখলাম একটা মেয়ে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিম, তোমার ক্লাসমেট আর উর্মির বেস্টু। তো আমি এখন কি করব? কিছু না, কিন্তু আমি একটা জিনিস জানি। কি জিনিস? তাইলে আগে আমার সাথে ফ্রেন্ডশিপ করো। আমার শোনা দরকারই নাই, গেলাম। ভালো থাকেন। আরে শুনো তাইলে। মিম যেটা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ মিম বলল। কি বলল মিম? এরপর মিম যা বলল তা শুনে আমি পুরাই শক, কারণ মিম বলল, আমি সব জানি। কিসের সব জানেন আপনি? ওই যে কালকে তুমি উর্মির আব্বুকে হাসপাতালে নিয়ে গেছিলা আর রক্ত দিলা, সব। আপনি ভুল দেখছেন। তাই নাকি? তাইলে ভিডিওটা বের করি। বের করেন, সমস্যা নাই। নাও দেখো। কি হলো এবার? ওইটা তো আমি না। আচ্ছা, তাইলে এই যে হুড়ি পড়তেছে, এটা কে? আমি কেমনে বলবো? তুমি আমাকে তোমার বন্ধু বানাও, তাইলে ডিলিট করে দিব। কি বলেন আপনি? আপনার সাথে কি আমার যাই বলুন, আর আপনার বান্ধবী কি আমার সাথে আপনাকে দেখবে বলুন? সেটা আমি দেখব। এখন বলো আমরা ফ্রেন্ডস। ওকে। তোমার ফোন নাম্বারটা দাও। ফোন নাই। কি? আমরা খুবই গরিব, তাই আমি ফোন ব্যবহার করতে পারি না। এই যুগে কলেজে উঠে কেউ মোবাইল ব্যবহার করে না, এ প্রথম দেখলাম।
আচ্ছা আমি আসি। আচ্ছা যাও। মাঠের মাঝে বসে আছি, মেহের আসলো। কি রে, কখন আসছিস? অনেক আগে আসছি, কিন্তু তোর এত লেট হলো কেন? আরে বলিস না, গাড়ির সমস্যা ছিল তাই একটু লেট হয়ে গেল। ও সুমন আর ওর জিএফ আসেনি? না, দেখলাম না তো। ফোন দে তো। আমার কাছে তো নাম্বার নাই, কালকে শুধু ফোনটা দিলি, আর নাম্বার পাবো কই? তা অবশ্য ঠিক। তুই ফোন দে। দিচ্ছি। আরে তোকেই দিতে চাচ্ছিলাম। কেন? কেন মানে তুই এত লেটে কলেজে আসিস কেন বুঝলাম না। আরে আমি একটু ঘুরতে গেছিলাম রে। তুই শুধু ঘুরেই বেড়া। তাইলে কি করবে ও? সেটাই তো। চল ক্লাসে যাই। তারপর ক্লাসে গেলাম, একে একে সব ক্লাস শেষ হলো। এবার মিম আসে বলল, চলো ক্যান্টিনে যাই। আরে মিম, তুই আবার আমাদের টিমে কি করিস? ও আমার সাথে ফ্রেন্ডশিপ করছে সকালে। তাইলে আয়। আর তুমি বলা বাদ দে, শুধু তুই করে বলবি। আচ্ছা। আমরা যখন যাচ্ছিলাম তখন পেছন থেকে কে যেন ডাকলো। আমরা তাকিয়ে দেখি উর্মি। কিরে, কই যাচ্ছিস? এদের সাথে খাইতে যাব। আমি তাহলে কার সাথে যাব? আমাদের সাথেই আয়। না থাক। আচ্ছা আচ্ছা চল। আমি, সুমন, মেহের, মিম আর উর্মি আসলাম খেতে। চারজনে বসে খাওয়া দাওয়া করছিলাম। তখন দেখি বাপ্পি আমার দিকে লাল চোখে দেখতেছে। শালা, তোকে এখনই আসতে হলো? একটু পর আসলে কি হতো শুনি? আমাদের খাওয়া শেষ করে যখন বের হব তখন আমি হাঁটতেছিলাম, অমনি কে যেন ল্যাং দিল, আর আমি গিয়ে উর্মির উপরে পড়লাম। মেয়ে যদি দেখতে সুন্দরী হয় আর যদি হয় বড় লোকের আদরের মেয়ে, তাহলে বুঝে নিয়েন ঠাস ঠাস ছাড়া কপালে কিছুই নাই। ঠাস ঠাস। গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। আরে ও ইচ্ছে করে তোর উপর পড়েনি। তুই চুপ। আর তোদের সাথে আসাটাই আমার উচিত হয়নি। আরে ঠিকই তো, ও ইচ্ছে করে পড়েনি তোর উপর। তুই চুপ কর মেহের। আমি দেখলাম বাপ্পি হাসতেছে, এখন বুঝলাম ব্যাপারটা। একটু পর বাপ্পিরা এলো। কিরে উর্মি, কি হয়েছে? এই ছোট লোকের বাচ্চা আমার উপর পরে পোশাকটাই নষ্ট করে দিল। ঠাস ঠাস করে থাপ্পড় দিল। এবার আমি কান্নাই করে দিলাম। মিম বলল, আর একটা ফুলের টোকা যদি মুস্তাহিরের উপর পড়ে তাইলে উর্মি তুই শোন, তোর সাথে আমার এখানেই সব শেষ। তুই একটা খ্যাত, এর জন্য আমাকে ছাড়বি? এই, ওকে কেউ আর মারবি না। সবাই চলে গেল। তখন মিম আসলো। সরি রে, ও একটু রাগী কিন্তু মনটা খুবই ভালো। দেখলাম তো কেমন ভালো। আচ্ছা সরি, ওর হয়ে সরি বললাম। ঠিক আছে বলেই চলে এলাম। এভাবে যেতে লাগলো দিন। আমি, মেহের, সুমন, মিম তিনজনে বেস্ট ফ্রেন্ড এখন। একদিন সবাই বসে আছি, তখন সুমন বলল, মিম তোর বফ আছে? তুই এত স্বার্থপর হলি কেমনে রে? কেন? এতদিন বলিসনি কেন? ও দেশের বাইরে থাকে তাই বলা হয়ে ওঠেনি। কি করে তোর বিএফ? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকায় থাকে। আচ্ছা, দেশে আসলে বলিস আমাদেরকে। বলবো। এবার মেয়ের তুই বল, তোর বফ আছে? থাকলে জানতিস না? তোর কপালে বফ আশা বাদ দে। আরে বুদ্ধু, আমার বিএফ আছে, কিন্তু একটু ভুল বোঝাবুঝির জন্য ও এখন ব্রেকআপে আছে। নাম কি তোর বফের? মিকাইল। ওলে বাবালে, পিচ্চির আবার বফও আছে রে। চুপ কর তোরা। মুস্তাহির এবার তুই বল, তোর গপ আছে? তোরা কি পাগল নাকি রে? কেন? আমার গপ থাকবে কেমনে? আমার তো শিক্ষা জীবনে দুইটা মেয়ে বন্ধু, মেহের আর মিম। গপ পাবো কই? এতদিনে কাউকে ভালো লাগেনি। লাগছে একজনকে। কি বলিস? আমি তার জন্য অনেক কবিতাও লিখছি। কত ভালোবাসা দেখ না শুধু। তোদের বুঝি ভালোবাসা কম তোদের বাবুদের জন্য? আগে কবিতা দে, পড়ি। আরে মুস্তাহির, তুই পড়ে শোনা আমাদের। জি ম্যাডাম, আমি কবিতা শোনালাম। আমি কবিতা লিখি না, তাই আপনাদের শোনানো হলো। কিরে, তুই তো কবি হয়ে যাবি কিছুদিনের ভেতরে। তাকে ঘিরে লেখা কবিতা এটা। এবার বল মেয়েটা কি? মেয়েটা হলো তাসফি তাসু উর্মি চৌধুরী। তোর কি মাথা ঠিক আছে? ওকে যেদিন প্রথম দেখি তখনই ওর প্রেমে পড়ে যাই। আচ্ছা, আমি দেখি কিছু করতে পারি কিনা। তোকে কিছু বলতে হবে না। চুপ কর তো তুই। কালকে তোর সাথে উর্মির মিট করাই দিব। আচ্ছা। তারপরের দিন। কিরে মিম, কি হয়েছে বলবি তো? তোর জন্য একটা ছেলে অনেকগুলো কবিতা লিখছে, তোকে নাকি ভালোবাসে। সত্যি? একটু পর আসবে, দেখিস।
আমিও রেডি হয়ে চলে এলাম ওদের কাছে। আমাকে দেখে উর্মির গেল রাগ ওঠে। এইটা আবার কি করতে আসছে? তা তুই কবিতা নিয়ে আসছিস? হুম। আচ্ছা বল। আমি কবিতা বললাম, কিন্তু উর্মির গেল রাগ ওঠে। ঠাস ঠাস। ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহসে আমাকে ভালোবাসতে আসছিস? উর্মি, এটা পাবলিক প্লেস। তুই চুপ কর তো। তোর কি আছে বলবি? আছে একটা ভাঙা সাইকেল, ওইটাতে করে আমাকে নিয়ে ঘুরবি? তোর লজ্জা করে না বামুন হয়ে চাঁদে হাত দিতে? আমি আপনাকে ভালোবাসি, প্রেম করতে চাইনি। আমি জানি আপনার সাথে আমার যায় না। তুই কত টাকা নিয়ে আমার সাথে দেখা করতে আসছিস বলতো? 500 টাকার মতো হবে। দেখ মিম, দেখ 500 টাকা নিয়ে আসছে আমার সাথে দেখা করতে। আরে ব্লেজারটা কার? সুমনের। বাহ, এখন তুই নিজে বল, যার নিজের সামর্থ্য নাই কিছু করার, সে কিভাবে আমাকে খুশি রাখবে? আমি উঠে যাচ্ছিলাম, তখন উর্মি বলল, না, তোর শাস্তি আছে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে উর্মি। তুই চুপ কর তো। এই ডায়েরিটা দে। আমার থেকে ডায়েরি নিয়ে পাতাগুলো ছিঁড়ে বলল, খা এগুলো, খা। কি আর করার, খাইতে লাগলাম। একটু পর দেখে আমাদের দিকে সবাই তাকিয়ে আছে, তাই আমি চলে এলাম। কাউকে কিছু না বলে কিছুদিন ঘুরতে আসলাম ঠাকুরগাঁও। আজকে আমি ঠাকুরগাঁও থেকে সাইকেল নিয়ে বাসায় যাচ্ছি। ঘুরতে আসছিলাম, তখন দেখি একটা মেয়ে চিৎকার করে করে বলছে, বাঁচাও বাঁচাও। আমিও গেলাম। দেখি মেয়েটা হলো আমার। কে মেয়ে? উর্মি নয় তো আবার? তখন মেয়েটাকে দেখে পুরাই শকড, কারণ মেয়েটা হলো উর্মি। আর এখন শীতের সময় আমি হুডি পরে আছি, তাই কোনো চিন্তা নেই। কিন্তু একা এতগুলো ছেলের সাথে কি পারবো? আশেপাশে একটা লাঠি খুঁজে বের করলাম, লাঠিটা পেছনে নিয়ে ওদের সামনে গেলাম। মারামারি করার অভ্যাস আমার আছে, কারণ আমি প্রায় মারামারি করতাম। ওরা ছিল 3 জন। আসসালামু আলাইকুম ভাইয়ারা। কে রে তুই? আমি কে তা একটু পরে টের পাবা। কি চাই তোর? তেমন কিছু না, তোমরা যেটা করতে যাচ্ছ ওইটা করিও না, ব্যাস। কেন, যদি করি তাহলে? আমি আর কথা বলার সুযোগ দিলাম না। ওরা ধরা লাঠি দিয়ে মারতে লাগলাম। হঠাৎ করে মারতে শুরু করছি, তাই ওরা আমার সাথে পেরে উঠল না। ওরা সবাই মাইর খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, তাও আমি ওদেরকে মারতেই আসি। হঠাৎ করে কে যে হাতে একটা স্টেপ দিয়ে দিল, আর রক্ত বের হতে লাগলো। আমি আরো মারতে থাকলাম, আর ওরা ভয় পালিয়ে গেল। পেছন থেকে কে যেন হাতটা ধরলো। আমি ওর দিকেও লাঠিটা তাক করলাম, কিন্তু পেছনে ফিরে দেখি উর্মি। আমাকে মারবি নাকি? আরে না, আমাকে দেখলে এতক্ষণে আমার খবর খারাপ করে দিত। ঠান্ডার দিন, তাই আমাকে চিনতে পারিনি। দেখি হাতটা। আরে ঠিক আছে। কোনো ঠিক নাই, দাও হাতটা। আমার হাতটা ওর হাতে নিয়ে ওর ওড়নাটা ছিঁড়ে আমার হাতে বেঁধে দিল। আমার যে কত মজা লাগছিল একমাত্র আমিই জানি। ভালোবাসার হাতে হাত রাখলে অনেক ফিলিংস হয়, সেটা শুধু তারাই বুঝবে যারা এখনো তাদের ভালোবাসার মানুষটার হাত ছাড়া অন্য কিছু ধরেনি। আপনি এত রাতে এখানে কি করতে আসছেন? আমি আর আমার এক বান্ধবী এখানে আসছিলাম, আর ও একটু বাইরে গিয়েছিল, তাই আমি গাড়িতে বসেছিলাম। কিন্তু হঠাৎ করে এরা চলে এলো আর আমাকে নিয়ে। কান্না থামান। আর আপনি কি এখন বাসায় যেতে পারবেন? না, তুমি আমাকে নিয়ে যাও। আপনার গাড়িটা কি হবে? দাঁড়াও, মিমকে বলি গাড়িটা নিয়ে আসতে। উর্মি মিমকে ফোন দিয়ে বলল গাড়িটা বাসায় নিয়ে আসতে। আর ও এখন ঠিক আছে। কালকে মিমের থেকে জানবো এত রাতে কই গেছিল। আমার তো গাড়ি নাই, আমারই ভাঙা একটা সাইকেল আছে। হোক, আমি এটাতেই যাব, আর আমার বাসার সামনেই। তাহলে বসেন পেছনে। না, আমি সামনে বসবো। পেছনে বসুন তো। চুপ থাকো, আমি সামনেই বসবো। উর্মি সামনে এসে বসে পড়ল। তোমার নাম কি? আমার নাম উকিম। ও, তুমি থাকো কোথায়? যেখানে খারাপ কাজ হবে সেখানেই। মানে? আপনাকে বুঝতে হবে না। তোমার ফোন নাম্বারটা দাও তো। আমি ফোন ব্যবহার করি না। আমি কিনে দিচ্ছি, চলো। আমি কারো উপকারের জন্য কোনো কিছু নেই না। আর আপনার বাসা মনে হয় সামনে। ওই যে বাড়িটা, ওইটা আমার। এবার যান। অমনি ফোনটা বেজে উঠল। হ্যালো। কোথায় বাবা? আম্মু একটা মেয়ে বিপদে পড়ছিল, তাকে বাঁচিয়ে তার বাসায় পৌঁছাই দিলাম। তুই এক কাজ কর, তুই তোর আপুর বাসায় চলে যা, আর এত রাতে তো বাসায় আসতে পারবি না। ওকে, ফোন কেটে দিলাম। তোমার না ফোন নাই? সেটা আমার ব্যাপার, আর নিজের খেয়াল রাখবেন। এই শোনো। সরি বলেই আপুর বাসার দিকে রওনা দিলাম। আমি এই কয়েকদিন আপুর বাসায় ছিলাম।
একটু পর আপুর বাসায় গেলাম। কলিং বেল দিতেই আপু দরজা খুলে দিল। কিরে, এত রাতে আবার কোথায় গেছিলি? তুই না বাসা যাবি বলে বের হলি? আপু সব বলবো, একটু সময় দাও, আমি ফ্রেশ হয়ে আসি। যা। আমি ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করলাম। এবার বল কি হয়েছে? সব বলে দিলাম, কিন্তু মেয়েটা যে উর্মি সেটা বলিনি। ভালো কাজ করছিস একটা। জি। আমি খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি, আচ্ছা ও যদি কখনো আমাকে চিনতে পারে তাহলে কি আমাকে খুঁজবে নাকি ঘৃণা করবে? হয়তো ঘৃণাই করবে, কারণ আমি তো ওকে দামি দামি কারে করে ঘোরাইতে পারবো না। আর পারবো ভালো একটা বাসায় কিভাবে হ্যাপি করব ওকে? ও আমাকে ঠিকই বলেছে, আমি বামুন হয়ে চাঁদে হাত দিতে গেছিলাম। আমিও প্রতিষ্ঠিত হব, দেখিয়ে দিব আমরা গরিবরাও পারি। উর্মি যখন বাসায় ঢুকবে তখন গাড়ির ড্রাইভার বলল, আরে মামুনি, বড় সাহেবকে ওই ছেলেটা বাসিয়েছিল, আর ওকে তুমি বাসায় নিয়ে আসলা না? কি? মামুনি, আমি তো দেখেই চিনতে পারছিলাম। তুমি কি ওকে চিনো? না, কিন্তু ওর নাম উকিম। তুমি ওকে দেখলে চিনতে পারবা? না, কারণ ও পুরি পরে আসছিল। তুমি তো ওকে চিনতে পারবা। আমি যেদিন দেখি তখন ও হুডি পরেছিল। আজকেও আমার ইজ্জত রক্ষা করেছে চাচা। কি বলো? কে ছিল যে আমাদের পরিবারের কোনো ক্ষতি হতে দিচ্ছে না? জানি না। বলেই ভেতরে গিয়ে ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আজকে আমার বিশাল সমস্যা হতে যাচ্ছিল, আর যে ছেলেটা তোমাকে বাঁচিয়েছিল সেই ছেলেটাই আমাকেও বাঁচিয়েছে। কি বলো মামুনি? বাবা আমাকে বাসার নিচে নামিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা মামুনি, তুমি ফ্রেশ হয়ে খাওয়া করো। উর্মি ফ্রেশ হয়ে খাটে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, ছেলেটা পুরাই হিরো। কেমন করে মারামারি করছিল, উফ, যদি জড়িয়ে ধরতে পারতাম। থুর, কি সব ভাবতেছি। আমি কি ওর প্রেমে পড়ে গেলাম নাকি? কালকে মিমকে সব বলতে হবে। এইভাবে দিন কেটে গেল। আমি আর আপুর বাসা থেকে কলেজে গেলাম। কলেজে সবাই অবাক, কেননা আমি আজকে কলেজে আসছি দেখে। আমার কি দোষ বল? আমি না হয় ওকে ভালোবাসছিলাম। আমি কি ওর সম্পত্তির দিকে তাকিয়ে ভালোবাসছিলাম বল? কেন সবাই আমাকে এগুলো বলে? আমি না হয় গরিবই হলাম, আমার কি প্রেম করার অধিকার নাই? আচ্ছা চুপ কর, তোকে সবার অপমানের জবাব দিতে হবে। পারবি দিতে? পারবো, 100 বার পারবো। এই তো গুড বয়। তুই থাক, উর্মি ডাকতেছে। যা। আমি ভাবতে লাগলাম, কেমনে আমি বড়লোক হব, কেমনে আমি ওদের সঠিক জবাব দিতে পারবো। আর উর্মিকে কখনোই মাফ করব না। ও একদিন ঠিকই বুঝবে আমি ওকে কতটা ভালোবাসতাম, কিন্তু না পাবে আমাকে, না পাবে আমার ভালোবাসা। এসব ভাবতেছি আর নিজেকে শক্ত করতেছি। ওইদিকে জানিস, আমি না একজনের প্রেমে পড়ে গেছি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। ছেলেটা কি করে? ছেলেটাকে আমি দেখিনি, কিন্তু কালকে আমাকে বাঁচিয়েছিল ওই ছেলেটা। ছেলেটা দেখতে কেমন? আমি কিছু দেখিনি, আমাকে সাইকেলে করে বাসায় পৌঁছে দিছে। ও, শুধু তাই নয়, ওই ছেলেটাই আমার আব্বুকে ওইদিন বাঁচিয়েছিল। কি? আরে ড্রাইভার চাচা ওকে দেখেছিল, কিন্তু ড্রাইভার চাচা ওর মুখ দেখেনি। ছেলেটা তো মনে হয় গরিব। মনে হয়। সাইকেল তো এই যুগে চলেই না, আর ও সাইকেল চালায়, তাহলে খুবই গরিব হবে। আমি কিছু জানি না, আমি ওকেই চাই, না হলে বিয়েই করব না। আচ্ছা তুই থাক, আমি মুস্তাহিরের কাছে যাই একটু। যা, আমি ক্লাসে গেলাম। আর ওকে বলে দিস আমার বিএফ আছে, ওর নাম মুকিম, আমাকে বলছিল। আচ্ছা। এইদিকে দোস্ত, আমাকে বড় কিছু হতে হবে। আমি আর মেয়ের কি জন্য আছি বল? তোরা একটু হেল্প কর আমাকে। আচ্ছা দোস্ত, সামনে পরীক্ষা, ভালো করে পড়তে হবে। আসবো। আয়। মুস্তাহির, তোর পুরো নাম বলতো। কেন? বল না। মুস্তাহির আহমেদ উকিম। কালকে রাতে তুই কার জন্য মারামারি করলি আর হাত কাটলি? আরে মারামারি করিনি, আর রাস্তায় পড়ে গেছিলাম তাই হাত কাটছে। ভিডিও কি দেখবি? না, তুই কথা দে, ওকে কিছু বলবি না। ও তো তোর প্রেমে ফিদা। কে কার প্রেমে ফিদা? তাহলে শোন, সব বলে দিল আমি কি কি করছি, আর উর্মি যে আমাকে ভালোবাসে সব। তোরা কেউ ওকে কিছু বলবি না। আচ্ছা। এইভাবেই কেটে গেল 1 বছর। উর্মি আর উকিমকে খুঁজে পায় না। আমাদের পরীক্ষা শেষ হলো, আজকে থেকে সবাই আলাদা। তাই মিম উর্মিকে ডাক দিয়ে বলল, উর্মি তো বফকে দেখবি। দেখা। মিম সেই ভিডিওটা চালু করে দিল, আর উর্মি যা করলো তা দেখে সবাই শকড। আমি বাদে। আমি তো বাসায়
কি করলো উর্মি? আর উর্মি কি এখন মুস্তাহিদকে ভালোবাসবে? মিম সেই ভিডিওটা চালু করে দিল। তারপর উর্মি সেটা দেখে পুরাই শখ, কারণ সে বুঝতে পারছে না ওইটা যে আমি। ঠাস ঠাস, তুই চুপ কর। তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষকে আমার কাছে পেয়েও কাছে পেলাম না। তুই আমার বেস্টু নাকি শত্রু? আমি কি করব বল? ও আমাকে কসম দিয়ে বলেছিল, কিন্তু আজকে তোকে বললাম। তো এখন কেন বললি? আমি না বললে তুই কখনো জানতে পারতি বল? চুপ কর। যদি ওকে না পাই তাহলে দেখিস তোকে কি করি। তুই কি ভাবতেছিস তোর সাথে আমি এখনো ফ্রেন্ডশিপ রাখবো? তুই কি বলতে চাস? আমি বলতে চাই তুই তোর মতো আর আমি আমার মতো। তুই আমার শেষ আশা ভরসা, আর তুই আমাকে ছেড়ে যেতে চাস? তো কি করব বল? যে মেয়েটা কাউকে মানুষ বলে ভাবেই না, তাকে আবার আমার বন্ধু বানাবো কেমনে ভাবলি? প্লিজ এমন করিস না। আমাকে শুধু মুস্তাহিরকে খুঁজে দে, আর কোনো কিছু চাই না। আচ্ছা, ওর বাসা কই বল? আমি তো জানি না, আর ওকে বললেও বলতো ওর বাসা নাকি গ্রামে। এতগুলো গ্রামের মধ্যে কোন গ্রাম থেকে ও আসতো কেমনে জানবো? আমি কি জানি? তোর কর্মের ফল তুই পাচ্ছিস। আমি যাই রে। যা। মামুনি কি হয়েছে বলো আমাকে। কিছু না আব্বু, তুমি যাও। মা, আমি একটুও ভালো না। আমি যাকে এতদিন খুঁজতেছিলাম তাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি তো তাকে চিনতে পারিনি। আমি আসি তো, বলো কে সেই ছেলে? তোমাকে যে নতুন বিমোহিন দিয়েছিল, যে আমার ইজ্জত বাঁচিয়েছিল, সেই ছেলের প্রেমে আমি পড়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে ওই ছেলেটা আমাদের কলেজের একটা খ্যাত গরিব ছেলে। আমাকে প্রপোজ করে, কিন্তু আমি তাকে অনেক অপমান করে তাড়িয়ে দেই। আমি জানতাম না এই খ্যাতটা আমার ভালোবাসা। মামুনি তুমি ঠান্ডা হয়ে বসো, আমি দেখতাছি। এদিকে আমি কল দিলাম মেহেরকে। দোস্ত, তোদের বিজনেসকে সামলাই রে। আব্বু কেন? না মানে আমি তোর আব্বুকে হেল্প করতে চাই। সেটা তো খুবই ভালো কথা। তাহলে তুই কালকেই চলে আয় আমাদের বাসায়, আমরা রাজশাহীতে থাকবো। রাজশাহী কেন? আরে সেখানে আমাদের হেড অফিস। ও আচ্ছা, তাহলে কালকেই যাব। আচ্ছা, আমি তারপর আম্মুকে খবরটা দিলাম। আম্মু বলল রাতে আব্বুকে জানাতে। রাতের বেলা আমরা যখন খেতে বসছি, আব্বু আমি এখন বিজনেস করব। কি বলছিস? আমাদের কি এত টাকা আছে নাকি? আরে আমাদের না, আমার বেস্টুর কোনো ভাই নেই, ও একা, তাই ওদেরটা হেল্প করব। সেটা তো ভালোই। আমাকে তাহলে কালকে যেতে হবে। কোথায়? রাজশাহীতে, ওইখানেই হেড অফিস। আচ্ছা। আমি খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। সকালবেলা উঠে নামাজ পড়লাম। আমার মনে একটাই চ্যালেঞ্জ, আমাকে বড় হতে হবে। তারপর আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে রাজশাহীতে। তারপর দিনটা রেস্ট করলাম। রেস্ট করে আবার ঘুম। হঠাৎ কে যেন পানি দিল। কে 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 রে? দাঁত বের করে হাসতে লাগলো। ওই চুপ কর তুই, একদম হাসবি না। একটা কথা শুনবি? বল। মিকাইলের বাসা দেখবি? কই দেখা তো। তারপর ছাদে গেলাম। এই যে এটা। ও মা, এটা তো পাশের ফ্ল্যাট। তো ওর সাথে 2 বছর রিলেশনে ছিলাম। ও ওই দেখ দেখ, মিকাইল বের হয়েছে। উরি মা, এটা দেখতে সেই রে। আর আমি শালা খ্যাত। চুপ কর তো। তোর জন্য উর্মি তো পুরাই ফিদা। মিম কালকে বলল। আমি কি হতে বলছি নাকি? সেটা না। তাহলে কোনটা? চল আব্বুর কাছে যাই। ঠিকই বলছিস। তারপর আমি আর মেহের গেলাম ওর আব্বুর কাছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো, আপনি? আমি ভালো আছি। তোমার কথা শুনেছি মেহের কাছে, সব বলছে। ও, আমার এতগুলো কোম্পানি আমি সামলাতে পারি না। তোমাকে কাজ বুঝিয়ে দিয়ে লন্ডনের কোম্পানিটা তোমাকে দিয়ে দিব। জি আঙ্কেল, সমস্যা নাই। সেটা তোমার নামে উইল করে দিব। কি যে বলেন না আপনি। আমাকে কেন দিবেন? মেহেরকে দিবেন। আমার দেশে যেগুলো আছে এগুলো তো মেহেরকে দিলে সারা জীবন বসে কাটতে পারবে। আব্বু, তুমি এখনো ওর নামে দাওনি কোম্পানিটা? এখন তো হবে না, কালকে দিব। না, সেটা আমি নিতে পারবো না। নিজের বাবা হলে তো নিতে। আমি তো তোমার বাবা না। কি যে বলেন না আপনি। তুমি আমাকে বাবা বলে ডাকবা এবার। আব্বু বলার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, আজকে থেকে তুমি আমার ছেলে, আর আমি তোমার বাবা, আর মেহের তোমার বোন। জানো আব্বু, আমি না কাউকে ভাইয়া বলে ডাকতেই পারি না। আমার ভাই নেই যে, তাই। এবার এই হাজারামকে ভাইয়া বলে ডাক। জানো বাবা,
এই হাদারাম একটা মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটা তাকে গরিব বলে অপমান করেছিল। বল ভাইয়া। আমার ছেলেকে গরিব বলছো? কার এত বড় সাহস? তুমি এত অস্থির হয়েও না তো। অস্থির হবো না মানে? আমার ছেলেকে বলে গরিব, কার এত বড় সাহস? আব্বু, আমি এখানে কাজ শিখতে আসছি, কাজ শেখাও। তারপর আঙ্কেল আমাকে কাজ শেখাতে লাগলো। কঠিন কাজ রে ভাই, কি আর বলবো। রাতের বেলা আম্মুকে কল দিলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালো, তুমি? ভালো। জানো আম্মু, মেহেরের আব্বু আমাকে তার ছেলে বানিয়ে নিছে, আর একটা কোম্পানি আমাকে দিয়ে দিছে। ওরা মানুষ না, ওরা ফেরেশতা। আম্মু, ওরা অনেক ভালো। এইভাবে কথা বলে ফোনটা কেটে দিলাম। রাতে আঙ্কেল ডাক দিল খেতে। আচ্ছা মেহের, একটা কথা বলি। আম্মু কই? মেয়ের জন্ম হওয়ার পর 3 বছর পর মারা গেছে। সরি, আমি বুঝতে পারিনি। সমস্যা নাই। তোমার বাসায় কে কে আছে? আব্বু আর আম্মু। তাহলে ওদের আসতে বলো না কালকে। কেন আব্বু? একা একা বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা বলবো। খাওয়া শেষ করে আমি ছাদে গেলাম। মেহেরও আসলো। শুন, তোকে আমি ভাইয়া বলেই ডাকবো। ডাকিস তো। তুই কি উর্মিকে ভালোবাসিস? না, ঘৃণা করি। এই কথা আর বলবি না। এটা বলে রুমে চলে এলাম। এইভাবেই কাটতে লাগলো দিন। আজকে রেজাল্ট দিল। আজকে রেজাল্টের দিন। আমি আর মেহের বাসায় বসে আছি। দুপুরবেলা রেজাল্ট বের হলো। আমি চিন্তায় রুমে একা বসে আছি। তখন আম্মু আসলো। কি রে বাবা, এত চিন্তা করছিস কেন? আরে আম্মু, কই চিন্তা করতেছি? আমি তোর মা, তাই আমি সব বুঝি। আমার ভালো রেজাল্ট হবে তো আম্মু? কেন হবে না, 100 বার হবে। মেহের ওই দিক থেকে চিৎকার করে করে আমাকে ডাকতে লাগলো। মুস্তা, ওই মুস্তা, কই তুই? বের হ। কিরে, কি হলো? ভাইয়া, তুমি এখন আমাকে ট্রিটটা দাও। কিসের ট্রিট? তুই স্কুলের সেরা একজন হয়েছিস। মানে আমার গুলুমুলু এই ভাইয়াটা স্কুলের সববার সেরা হয়েছে। সত্যি? আমি কি তোরে মিথ্যা বলতে পারি বলো? কি খবর দিলি এটা আমাকে রে তুই? ওই তোরা ভাই বোন মিলে কি শুরু করছস? মেহের, তোর রেজাল্ট কি? জিপিএ 5। সুমন কত পাইছে? সুমন, মিম, উর্মি আরো 20 জন A+ পাইছে। ও। কোন ভার্সিটিতে ভর্তি হবি? রাজশাহীতে হব। সবাই তো ঢাকায় হবে। আমি কাজও করব আর লেখাপড়াও করব। আচ্ছা, যেখানে ইচ্ছা। তারপর আমি আর মেহের গেলাম মার্কেটে। গিয়ে সেখান থেকে মিষ্টি কিনলাম। মিষ্টি নিয়ে বাসায় চলে আসলাম। আমি প্রথম হয়েছি, তাই মিষ্টি নিয়ে আগে আঙ্কেলের রুমে গেলাম। আব্বু, আমাকে দোয়া করবেন। আরে বাবা, কি করছো? বুকে আসো বাবা। নাও মিষ্টি খাও। দাও। মেহেরও আসবে একটু পর, তখন আরো খেতে হবে, তাই একটা দিলাম। আচ্ছা, সমস্যা নেই। এইভাবে সবাইকে মিষ্টি দিলাম। এইভাবে কেটে গেল কিছুদিন। আমি ভর্তি হলাম রাজশাহীতে, আর মেহের হলো ঢাকাতে। ওইখানে নাকি মিকাইলও পড়ে। আমি আমার বিজনেসকে ঠিক রাখার জন্য এখানে ভর্তি হলাম। আজকে রেজাল্টের শিট তুলতে হবে, যেটা আমার ভার্সিটিতে কাজে লাগবে। কিন্তু আমার মুখ দেখলে তো সমস্যা, তাই একটা দামি কোট পরলাম, চোখে রঙিন চশমা, চুলগুলো স্পাইক করা, দেখতে হিরো। মুখে মাস্ক পরে নিলাম, নিয়ে রাজশাহীতে চলে আসলাম। আমি কোথাও কোনো দিকে না তাকিয়ে সোজা প্রিন্সিপালের কাছে যাব, কিন্তু সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি মোবাইল দেখে হাঁটতেই একটা খাম্বার সাথে ধাক্কা খেলাম। ও মা, খাম্বাটা তো নরম কেন? আমি সামনে তাকিয়ে দেখি আমার জমের উপরে পড়ছি। সরি, আমি ঠাস ঠাস। তোদেরকে আমি ভালো করে চিনি, মেয়েদের দেখলেই এমন করিস, আর সরি বললেই কি সব ঠিক হয়ে যায়? চুপ। আসলে আমি যে কাজে আসছিস সে কাজে যা। আরে এখন বাসায় চল, মুস্তাহির আসবে না। সারাদিন এখানে থাকলে হবে? আমি এখানে থাকবো যতদিন না আসে। আমি ওদের সব কথা শুনছিলাম, কারণ আমি ওদের পাশেই ছিলাম। আমি ওরা যা ইচ্ছা করুক, আমি আমার কাজ করি। আসতে পারি স্যার? আরে মুস্তাহির যে, আসো। আমি গিয়ে স্যারের পা ছুঁয়ে সালাম করলাম। দোয়া করবেন স্যার। আরে তুমি তো আমাদের ঠাকুরগাঁও জেলার গর্ব, আর আমি আমাদের গ্রামের গর্ব হতে পারলাম না। স্যার, আমার রেজাল্ট শিটটা লাগবে। আচ্ছা, তা তুমি কোন কলেজ থেকে ভর্তি হলা? রাজশাহীতে। ও, কি করো এখন? বিজনেস করি একটা মানুষের। ও ভালো, এই নাও তোমার রেজাল্ট শিট। ধন্যবাদ স্যার। আমি চলে এলাম, কিন্তু দেখলাম উর্মিকে মিম টেনে টেনে গাড়িতে তুলল। এখনই এমন? আরও তো আছেই বাকি। আমিও চলে আসলাম সোজা রাজশাহী। এইভাবে কাটতে লাগলো দিন। 1 বছর পর। মুস্তাহির বাবা,
তোমার এবার লন্ডনে যেতে হবে। কেন? তুমি কাজ সব শিখেলে এবার নিজের কোম্পানিটাও বাড়াও। কিন্তু আমি তো লেখাপড়া শেষ করিনি এখনো। আমি ওখানকার ভার্সিটি প্রিন্সিপালের সাথে কথা বলে রাখছি, উনি আমার স্কুলের বন্ধু। ও আম্মু, তোমরা কিছু বলো। আমি আর কি বলবো, আমরা যেমন তোর বাবা মা, উনিও তোর অভিভাবক, তাই উনি তোমার খারাপ চাইবেন না। আচ্ছা। এই নাও পাসপোর্ট আর ভিসা, কালকে ফ্লাইট। আচ্ছা, মেহেরকে আসতে বলি। বলো তো, মেয়েটাকে কতদিন ধরে দেখি না। আপনার মেয়ে মনে হয়? আমারই তো মেয়ে। মুস্তাহির আমার ছেলে। ওই মেহের বাসায় আয়। কেন? আমি লন্ডন আলে যাব কালকে। আচ্ছা। তারপরের দিন মেহের সকালে ঘুম থেকে উঠালো। ওই হারামি ওঠ, ফ্লাইট মিস করলে আমার দোষ দিবি? পেতনি, তুই চুপ কর। ওই উর্মি, আমার সাথে পরে রে, আমাকে প্রায় তোর কথা বলে। কখনো বলবি না তুই আমি কোথায় আছি। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সোজা লন্ডন। দীর্ঘ 3 বছর পর এখন আমি বাংলাদেশের টপ বিজনেসম্যান, আর আমি এখন দেশে ফিরে যাচ্ছি কারণ মেহের আর মিকাইলের নাকি বিয়ে। আমাদের লেখাপড়া শেষ। ওইদিকে মামুন, তুমি আর কত ওই ছেলেটার জন্য মন খারাপ করে বসে থাকবে বলো? আমি কি ওকে কখনো খুঁজে পাবো না? না, তুমি আমার বিজনেসটা দেখো, আর তোমার জন্য আমি পাত্র দেখে আসছি। আমার বিজনেস পার্টনার শরীফ সাহেবের ছেলে। বাবা, আমি কোনো কথা শুনবো না, তোমার সাথেই বিজনেস করবে ওই ছেলেটা। হাই ব্রো, কেমন আছো? ভালো, তুমি? এই তো আছি আর কি। এইভাবে কেটে গেল 7 দিন, আর আজকে মেহেরের বিয়ে। আমি সুন্দর করে সাজলাম, সাজে মেহের সাথে আড্ডা দিচ্ছি। এরপর আমি ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলাম, অমনি চোখের সামনে চলে আসলো। আমি মোবাইল নিয়ে হাঁটতেছি, তখন আমার সামনে পড়লো উর্মি। এই মুস্তাহির, শোনো। কাকে বলছেন? তোমাকে বলছি। তাহলে আমার নাম ধরে ডাকুন। তুমি তো মুস্তাহির, আমি জানি। মাথা ঠিক আছে তো আপনার? কেন থামবে না? আচ্ছা, আপনি বলুন তো আমাদের দেশের টপ বিজনেসম্যান কে? ওনার নাম উনি কখনো বলেনি, আর কখনো মিডিয়ার সামনে আসেননি। চিনেন ওনাকে? না, তবে এমএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম অনেক শুনেছি, আর আগামী সপ্তাহে আমার কোম্পানির সাথে ডিল আছে। আমি সেই কোম্পানির মালিক, তাই বেশি বাড়াবাড়ি করবেন না। তুই আর আমাকে কত কষ্ট দিবি বলতো? আজীব তো, আমি আপনাকে কষ্ট দিতে যাব কেন? তুমি মুস্তাহির, আমি জানি। আপনি ভুল করছেন, কোথাও যেন আম্মু চলে এলো। এই মুস্তাহির, তুই এখানে, আর তোর আঙ্কেল তোকে সেই কখন থেকে খুঁজতেছে। কে মুস্তাহির? আম্মুকে ইশারা দিলাম, কিন্তু আম্মু তো বুঝলো না। আরে ধুর, চল তো। আর এটা কে? আম্মু, আমি আপনার বৌমা। কি রে বাবা, মাইয়া বলে কি? তুমি যার তার কথা শুনো কেন, বলবা আমাকে একটু? চিনি না জানি না হুদাই, চলো এখান থেকে। তারপর আমি আম্মুকে নিয়ে চলে আসলাম আঙ্কেলের ঘরে। আব্বু আমাকে ডাকছিলা? আসলে আমার সব বিজনেস পার্টনারগুলো তোকে দেখতে চাই। পরিচয় করিয়ে দিবা? পাত্রপক্ষে আসছে অনেক লেট হয়ে, তাই আমি ভাবছিলাম তোকে নিয়ে একটা এঙ্গেজমেন্ট করে পরিচিত করিয়ে দেই। তোমার যা মনে হয় করো। তুমি যাও, গিয়ে রেডি হও। আচ্ছা। আমি চলে আসলাম আমার রুমে। এসে আমি খারাপ চেঞ্জ করব, তখন হুট করে উর্মি চলে এলো। আপনি আবার এখানে কি করতে আসছেন? বারে, আমার হবু বরের রুমে আসবো না? কে আপনার হবু বর? কেন, তুমি? আপনি এখন বের হবেন, আমি চেঞ্জ করব। তো করো, সমস্যা কোথায়? আপনার সামনে করব নাকি? সমস্যা কই? অনেক সমস্যা। আপনি বের হন, ঝামেলা শেষ। যাব না আমি। বলেই আমাকে জড়িয়ে ধরলো। তুমি কেন বুঝো না? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, জানো তোমাকে কত খুঁজছি। আমাকে ছাড়ুন বলছি। না। জোর করে ছাড়িয়ে নিলাম, ঠাস করে দিলাম একটা। সমস্যা কি তোর? আমি যখন চাষা ছিলাম তখন আমার যোগ্যতা নাই, আর এখন আমি বিজনেসম্যান, তাই আমাকে নিয়ে স্বপ্ন হাজারো, তাই তো? আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো ভালোবাসি না। তুমিও তো আমাকে ভালোবাসতা। বাসতাম, এখন বাসি না। এবার এখান থেকে জানতো। ঠিক আছে। আমি রেডি হয়ে নিচে আসলাম, অ্যানাউন্স করে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম। আজ আমি আপনাদেরকে দেখাবো সেই বিজনেসম্যানকে যে খুব অল্প বয়সে বাংলাদেশের ও বিভিন্ন দেশের টপ বিজনেসম্যান, যিনি আজ পূর্বে কাউকে ছবি দেয়নি। আজকে সেই এসএমএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক আমাদের সামনে আসতে চলেছে, মুস্তাহির আহমেদ। উনি তুমি চলে আসবা কইরা তালি দিয়া আমাকে বরণ করলো। স্টেজে উঠে কয়েকটা বক্তব্য দিয়ে শেষ করলাম। তারপর সবার সাথে পরিচিত হলাম। তারপর মেহেরের কয়েকটা বান্ধবী এলো।
ওদের নাম দেয় সুমি, মিমি, লিজা, রিমি। এরা। আপনি মেহেরের কি হবেন? আমি ওর ভাই হব। তোমরা? আমরা সবাই ওর ফ্রেন্ড হব। ও, তা আপনি বড় না কেউ বড়? আমি বড়। কেন? এমনিতেই বলতেছি। ওইদিকে উর্মি শুধু দেখতেছে আর জ্বলতেছে। আমি ততই এদের সাথে বেশি করে কথা বলতেছি। এসব দেখে ওরা সহ্য হলো না, আমার কাছে চলে এলো। এই তোরা যা এখান থেকে। কেন? থাকলে কি সমস্যা? মেহের আর উর্মি একই ভার্সিটিতে পড়তো, তাই এরা সবাই ফ্রেন্ড। তোরা জানিস এই ছেলে যাকে আমি কলেজ লাইফ থেকে ভালোবাসি। আর কিছু শুনবি না? এই চল। তারপর উর্মি আমাকে বলতে লাগলো, ভাবছিলাম তোমাকে খুঁজে পেলে আমার থেকে তুমি বেশি খুশি হবা, কারণ তুমি আমার থেকে বেশি ভালোবাসতা। কিন্তু না, তুমি তো খুশি না। আমি তোমাকে খুশি দেখতে চাই, তাই আমি আগামী 15 দিনের ভিতর বিয়ে করব। করেন। আমাকে কি বলতেছেন? রাইট। তোমাকে কি বলছি? কিছু না, কিচ্ছু না। দেখা হবে ডিল করার দিন, আর আমার হবু বরকে নিয়ে আসবো। আপনার ইচ্ছা, আপনি যাকে খুশি নিয়ে আসবেন। উর্মি চলে গেল আর মেহেরের বিয়েও শেষ। 2 দিন পর মেহের আমাদের বাসায় এলো। রাতে খাওয়ার সময়, মুস্তাহির, তুই কি জানিস উর্মি তোকে ভালোবাসে? না, ওর বিয়ের সামনে। আর আমি চাই না আমার জন্য ওর বাবার সম্মান নষ্ট হোক। কিন্তু ও তো পাগলের মতো খুঁজতো। তাহলে এখন বিয়ে কেন করতেছে? কি রে মা, কে এই উর্মি? তোমার ছেলের কলেজে এই মেয়েকে ভালোবাসতো, আর এই মেয়ে তোমার ছেলেকে পাত্তাই দিত না। আমি মেয়েটাকে দেখব। বিয়ের দিন যে মেয়েটা তোমাকে বলল ওর তোমার বৌমা, ওইটাই? কি? ওই মেয়েটা আমার খুব পছন্দ, তুই ওকে বিয়ে কর না বাবা। না আম্মু, ওর বিয়ে ঠিক হয়ে আছে। উনি মামনি মানে আফজালের মেয়ে? তোমরা খাও তো, আজকে রাতে আর কিছু করলাম না। আমি চলে আসলাম বিছানায় আর দিলাম ঘুম। সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম জিম করতে, আর বাসায় এসে খাওয়া দাওয়া করে গেলাম অফিসে কাজ করে যখন বাসায় ফিরবো তখন একটা পার্কে গেলাম। দেখলাম উর্মি আর একটা ছেলে পাশাপাশি হাঁটতেছে। আমি এটা দেখে আর এক মুহূর্তের জন্য ওইখানে থামিনি, কারণ ওকে আমি অনেক ভালোবাসি। তাই তো হাজারো মেয়েকে রিজেক্ট করছি শুধু তার জন্য, আর ওকে একটু অবহেলা করলাম, তাতেই এমন হয়ে গেল। এসব ভাবছি আর কান্না করতেছি। আজকে আমার আর উর্মির কোম্পানির ডিল হবে। আমি গিয়ে দেখলাম উর্মি আর ওই ছেলেটা বসে আছে, ছেলেটা ওর হাত ধরে আছে। এটা দেখে আমার কলিজাটা মনে হয় ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু কাউকে কিছু বুঝতে দিলাম না। আমি আর পারছি না আজকে উর্মিকে আপন করে নিব। আমি আর সহ্য করতে পারছি না। ওকে যে আমি পাগলের মতো ভালোবাসি, এটা কি ও বুঝে না? আমি 5টা বছর ওকে দেখিনি, কলিজাটা আমার ছিঁড়ে যাচ্ছে আজকে অন্যের সাথে দেখে। এসব ভাবে আমি মিটিং শেষ করে উর্মিকে বললাম, কথা আছে। আমারও কথা আছে। তাহলে বলুন আপনারটা। এ নেন আমার বিয়ের কার্ড। দেন। কবে বিয়ে? সামনের সপ্তাহে। আপনি কি বলবেন? আপনি কি এই অফিস চালাবেন নাকি আপনার হাজবেন্ড? আপনার কি মনে হয় আমি চালাবো? আমার হবু বরকে কেন আজকে নিয়ে আসলাম? কারণ ওই চালাবে এটা। ও, এটাই বলার জন্য আসতে বলছিলাম। ও, আপনাকে কিন্তু বিয়েতে আসতেই হবে। অবশ্যই। বাবু শোনো তো একটু। আমি গেলাম। আরে আমার বরের সাথে পরিচয় করিয়ে দেই। আচ্ছা। এই হলো আমার হবু বর রাফি। আর রাফি, ইনি হলেন এই দেশের টপ বিজনেসম্যান মুস্তাহির আহমেদ উকিম। হ্যালো। তোমার অনেক নাম শুনেছি, তোমাকে সামনে পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ। আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পথে দোকান থেকে 4 প্যাকেট সিগারেট নিয়ে এলাম। আসার পথে কয়েক প্যাকেট সিগারেট নিয়ে এলাম, কারণ এই সিগারেট একমাত্র সিগারেট এই পারে ওকে ভুলিয়ে রাখতে। বাসায় এসে কাউকে কিছু না বলে বাথরুমে যাই। ট্যাপ ছেড়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলাম, কারণ আমি যে ওকে ভালোবাসি, কেমনে ভুলবো ওকে? এই 5টা বছর ওকে ছাড়া অনেক কষ্টে ছিলাম। ও তো আমাকে সময় দিতে পারতো, কিছুদিন ছেড়ে চলে গেলেও পারতো, বুঝিয়ে নিয়ে আসতাম। কিন্তু ও বিয়ে করতে গেল কেন? এটাই কি ভালোবাসা? কিছুদিন তার পেছনে ঘুরে সে ভালো না বাসলে তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করা লাগবে। একমাত্র তারাই বোঝে যাদের ভালোবাসার মানুষটা অন্যের সাথে ঘুরে। উর্মিকে তো আমি আমার থেকেও বেশি ভালোবাসি, আর ওর জন্যই আমি প্রতিষ্ঠিত হয়েছিলাম, আর আজকে ওকেই হারাতে চলেছি। এই হলো আমাদের ছেলেদের কপাল, সব কিছুই পাই, কিন্তু প্রিয় মানুষটাকে হারানোর পর প্রায় 1 ঘন্টা ভিজতেছি। আবার শীতের দিন আম্মু বুঝতে পেরে আমাকে ডাকতে লাগলো, মুস্তাহির বাবা, এত পানি শরীরে পড়লে তো শরীর খারাপ করবে বাবা। আম্মু তুমি যাও এখান থেকে।
বাবা পাগলামি করিস না, বের হয়ে আয় বাবা। তুমি এখান থেকে যাবা কি না? তুই বের না হলে আমি আজকে কিচ্ছু খাবো না। তুমি কি পাগল নাকি? আমার জন্য না খাই থাকতে যাবা কেন? আচ্ছা তুই থাক, আমি ভাবলাম সবাই মিলে খাবো, কিন্তু সেটা আর হলো কই। বের হচ্ছি, তোমরা খাও। আমি বের হয়ে বাসার ছাদে ওরা ধরা সিগারেট টানতে লাগলাম। সিগারেট খাওয়ার অভ্যাস আমার নাই। প্রথম প্রথম কেমন কেমন লাগতেছিল, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আম্মু খাওয়ার জন্য ডাক দিতে লাগলো, কিন্তু আমি রেডি হয়ে গেলাম। কি রে, কই যাবি? আম্মু একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। আম্মু খাওয়া করে যা। আরে না, খাওয়া করে গেলে ওদের খাবারটা খাবো কেমনে? তুই যে কি করিস না বাবা, ভালো করে জানো না বাবা। আচ্ছা। তারপর আমি এলাম একটা বারে যেখানে মানুষ আনন্দ ফুর্তি করে। আমি এসে এক বোতল মদ নিলাম, জানি না কি হবে। প্রথমে খাওয়ার ইচ্ছা করেনি, যখন মনে পড়ল উর্মি অন্য কারো, তখন বোতলটা মুখে নিয়ে ঢকঢক করে খেতে লাগলাম। একটা বোতল শেষ, আরও একটা নিলাম। এভাবে অর্ধেক রাত শেষ। আমি গিয়ে ম্যানেজারকে বললাম, এখানে থাকার কোনো ব্যবস্থা আছে? আছে, সাথে পাখিও আছে। রুমের চাবি দেন। ম্যানেজার আমাকে চাবি দিল। তারপর আমি একটা রুমে গেলাম। রুমে গিয়ে শুয়েছিলাম, তখন দেখি উর্মি আমার দিকে আসতেছে। সেটা দেখে তো আমি মহা খুশি। এসে আমার পাশে বসলো। তুমি এখানে কেন? আমি তো তোমারই। তুমি তো আমারই। সোনা, আমার কাছে এসো। কিন্তু আমাদের কি বিয়ে হয়েছে? সোনা, তোমার মনে নেই? কি জানি কি হয়েছে। তারপর উর্মি আমাকে নিচে ফেলে দিয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। আর আমি তো বেহুশ হয়ে পড়ে আছি, তাই বুঝতে পারছি না কি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কে যেন আমার পাশে শুয়ে আছে। তাই ওর মুখটা দেখতে গেলাম, দিয়ে তো আমি পুরাই শকড। এটা আবার কে? তখন মনে করতে লাগলাম কালকের কথা। আমি তো ম্যানেজারের কাছে রুম নিছিলাম, তাহলে এই মেয়ে এখানে কেমনে কি? আমি আমার উপর থেকে চাকাটা সরিয়ে নিয়ে তো আরও শকড, কারণ আমার জামা কাপড় কিছু নাই, সাথে মেয়েটারও মনে হয় কিছু নাই। আমি উঠে আমার জামার পরে নিলাম, কিন্তু প্যান্ট খোলা নাই কেন? মেয়েটা সব জানে। ওকে বলি, এই মেয়ে ওঠেন তো। আরে জান, কালকে রাতে তো একটু ঘুমাতে দাওনি, এখন আবার কি করতে চাও? আমাকে কি মারবা নাকি? আপনি এখানে কেন? আর আমাদের এই অবস্থা কেন? উর্মি নামে কেউ আছে তোমার? তুমি কেমনে জানলা? কালকে তুমি আমাকে উর্মি ভেবে অনেক কিছু করে ফেলছো, আর এটা হোটেল, সমস্যা নাই। ও, তুমি বাধা দাওনি? বাধা দিলে তো আমাদের পেটের খাবার বন্ধ হয়ে যাবে। তুমি কাজ করতে পারো না? কি আর বলবো তোমাকে, শুধু এতটুকু বলি, সারাদিন কাজ করে 500 টাকা দেয় না, আবার সেই মালিকের সাথে 1 ঘন্টা কাটালে 5000 টাকা দেয়। এই হলো তোমাদের মতো মানুষের কাজ, তাই আর বাধা দেই না। আমি নতুন আসছিলাম কালকে, আর এসেই তোমার হাতেই নিজেকে সঁপে দিতে হলো। অনেক কান্না করছিলাম, কিন্তু তুমি শোনোনি। আমার হুঁশ ছিল না। ও, তোমার নাম কি? আমার নাম ফাতেমা। আমার সাথে যাবা? কোথায়? আমার বাসায়। আমি তো বাসায় কাজ করি না। তুমি লেখাপড়া করো? গ্র্যাজুয়েট করতে 1 বছর লাগবে আরো। আমি তোমাকে পড়াবো, যাবে আমার সাথে? আমার টাকা দরকার, লেখাপড়া করে কি হবে? আমিও অনেক গরিব ছিলাম, কিন্তু আজকে বাংলাদেশের 1 নাম্বার বিজনেসম্যান। আমি যদি টাকা না পাই তাহলে আমার বাবা মরে যাবে। কি হয়েছে তোমার বাবার? ক্যান্সার, আর 29 লক্ষ টাকা লাগবে, তাই এই কাজ বেছে নিতে হলো। আমি দিব সব, আর তুমি এই কাজ করবা না। এরা খারাপ মেয়েরা করে। খারাপ মেয়েরা কারা? আরে আপনি আমার কথা শুনে ভাবলেন আমি পরিস্থিতির জন্য এখানে এসেছি? পারলে সবাইকে বলে দেখেন, দেখবেন সবাই টাকার জন্য এই কাজ করে। আচ্ছা, কালকে আমাদের মাঝে কি হয়েছে বলবে একটু? কিছু না। ও, আপনি উর্মি উর্মি করতে করতে ঘুমিয়ে পড়ছিলেন। তাহলে জামা খুললে কেন? আমি তো নতুন, তাই যদি বসকে বলে দেন আর টাকা না দেন, তাই মিথ্যা বলছিলাম। আচ্ছা চলো, সবাইকে নিয়ে যাব এখান থেকে, আর সবার জন্য একটা করে বাড়ি বানিয়ে দিব, আর তোমার বাবার সব চিকিৎসা আমি করাবো। তারপর ম্যানেজারকে বললাম ভবিষ্যতে যেন এমন না করে। আর 20টার মতো মেয়েকে নিয়ে একটা গ্রাম্য পরিবেশে নিয়ে এসে সবার কাহিনী শুনলাম। সবাই টাকার জন্য এই কাজ বেছে নিয়েছে। আমি ওদের জন্য বাড়ি আর খাবার তৈরির ব্যবস্থা করলাম, আর সবাইকে একটা করে কাজ দিয়ে এলাম, কারণ আমার গার্মেন্টসের কিছু কর্মী দরকার ছিল। আর মেয়েটাকে আমার পিয়ে বানিয়ে নিলাম। আমাদের সমাজের মানুষগুলো সত্যি গল্পের মতো। পতিতাদেরকে সবাই কাছে নেয়, কিন্তু তারা কেন এই পথ বেছে নিয়েছে একবার জানলে আপনিও কান্না করে দিতেন। কোনো মেয়ে চায় না তার সম্মান অন্য কেউ নিক, কিন্তু পেটের দায়ে এই কাজ করে।
আমি চাই আমাদের দেশে একদিন এসব উঠে যাবে ইনশাল্লাহ। আর আমি বাসায় চলে আসতে লাগলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম রাফি আর একটা মেয়ে হাতে হাত রেখে পার্কের দিকে যাচ্ছে। তাই আমিও নামলাম আর ওর পেছনে পেছনে যেতে লাগলাম। সেফটি নিয়ে দেখতেছি কারণ আমাকে চিনতে না পারে। তারপর ওরা এক জায়গায় বসলো, আমি মাস্ক পরা ছিলাম আর কানে ফোন লাগিয়ে আছি ওদের কথা শোনার জন্য। তারপর রাফি যা বলল তা শুনে আমি শকড, কারণ রাফি যা বলল তা শুনে তো আমি শকড, কারণ ওদের কথাগুলো ঠিক এই রকম ছিল। আরে জান, তুমি এত দেখা করতে চাও কেন বলো তো? কি করবো আমি বলো? আমাকে তোমার যদি বিয়ে হয়ে যায়? আরে জানো, এটা বিয়ে তো করছি শুধু ওদের টাকার জন্য, কারণ উর্মির কোনো ভাই নাই আর যা সম্পত্তি আছে সব আমাদের। মানে বিয়ের পর ওর যা সম্পত্তি আছে সম্পত্তি নিয়ে ওকে ডিভোর্স দিয়ে দেব। আমার খুব ভয় লাগছে জানো। আরে কিসের ভয়? যদি তোমাকে কিছু করে বসে? কে কি করবে আমাকে? যদি কিছু হয় আমি বাঁচবো না বলে দিলাম। আরে তুমি এত ভাবিও না, আমি সামলে নেব, আর মাত্র 3 দিন। আচ্ছা আমার বাবুটা। তারপর আর কি, সবাই পার্কে যা করে তারাও তাই করতে লাগলো। আর আমি এত লুচু না যে অন্যের করা প্রেম দেখব, কিন্তু সবকিছু ভিডিও করে রাখছি কারণ কাজে লাগবে। আর 2 দিন পর বিয়ে ওদের। আমি ভিডিও করে নিছি সব। এখন বাড়ির দিকে রওনা দিতে যেতে লাগলাম। যাওয়ার পথে সিগারেটের প্যাকেট কিনে নিয়ে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করতে গেলাম। কিরে কালকে রাতে কই ছিলি? আমি একটা ফ্রেন্ডের বাসায় ছিলাম। খাওয়া দাওয়া করে অফিসের দিকে যেতে লাগলাম। একটা সিগারেট হাতে নিয়ে টানতেছি আর যাচ্ছি, একটার পর একটা এভাবে প্রায় কয়েকটা শেষ করলাম। অফিসের ভেতরে সিগারেট টানতে টানতে গেলাম, কিন্তু আমার ডেস্কে দেখি উর্মি। এই তুমি সিগারেট খাচ্ছ কেন? আমার অফিস, আমি সিগারেট খাই আর যাই করি না কেন, পুরোটা আমার ব্যাপার। তুমি সিগারেট খাইতে পারবা না। আপনার বরকে বলবেন না খাইতে, আমি খাবো। আর আপনি আমার অফিসে কেন? আপনার তো পরশুদিন বিয়ে। আমাদের কোম্পানি আর তোমার কোম্পানির যে ডিলটা করেছিলাম ওটা শুরু করতে হবে। আমি কল দিলাম ম্যানেজারকে। ম্যানেজার এখনই আমার রুমে আসো। ম্যানেজার কেন? কারণ সবকিছু উনিই করবে আর দেখবে। মানে বুঝলাম না। আমার লন্ডন যাওয়া লাগবে আবার, মানে ওইখানেই সেটেল, বিয়ে শাদী করবো ওইখানেই। তাই ম্যানেজারকে সব বোঝাই দেওয়া লাগবে। জি স্যার বলুন। এনাকে নিয়ে মিটিং করুন কিভাবে কি করতে হবে। আচ্ছা স্যার। মিস উর্মি, আপনি ওনার সাথে যান, গিয়ে কাজটা বুঝে নেন। কিন্তু আপনি যান ওনার সাথে। তারপর চলে গেল। ভাবতেছি কি করব, নিজের ভালোবাসার মানুষটাকে এমন কারো হাতে তুলে দিব যে তাকে ভালোই রাখবে না। আমিও তো চাই সে সুখী হোক, কিন্তু রাফির সাথে বিয়ে হলে ও সুখী হবে না, এটা তো আমি জানি। ওরা তো জানে না। কি করব আমি? একের পর একটা করে সিগারেট টানতে লাগলাম। এইভাবেই 3টা দিন চলে গেল। আর আজকে ওর বিয়ে। আমি বাথরুমের ট্যাপ ছেড়ে দিয়ে কান্না করতে লাগলাম। আমি যে ওকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকবো কেমন করে? আমি তো মরেই যাব। ও যে আমার সব আশার আলো। আমি এখন কি করব? বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে আসবো? না, ওর বাবার সম্মান আর আমাকে এমন কোনো শিক্ষা দেয়নি। এইভাবে কান্না করতে লাগলাম। কিরে ভাই, বাথরুমে কি করতেছিস এখনো? বিয়েতে যাব, আয়। না, আমি তো লন্ডন যাব এখন। কি বলিস? আগে বের তো হ। আচ্ছা। তারপর আমি বের হলাম। মেহের আমাকে দেখে বলল, তুই এত কান্না করলি কেন? কই না তো। তোর চোখে তো লাল কেন তাইলে বল? এমনি। তুই উর্মিকে এখনো ভালোবাসিস তাই না? না। তোর আচরণ দেখেই বোঝা যায়। না। আমার মাথায় হাত দিয়ে বল তুই ভালোবাসিস কিনা। হ্যাঁ ভালোবাসি, নিজের থেকেও ভালোবাসি। তাহলে ওকে ছেড়ে দিলি কেন? কই, আমি তো ছেড়ে দেইনি, ও নিজেই চলে গেছে। তুই তো ওকে মেনে নিসনি। অভিমান করছিলাম। ও তো পারতো আমার অভিমানটা ভেঙে দিতে, কিন্তু সে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিছে। আমি তো তার জন্যই দেশে আসছিলাম। তাকে দেখিনি 5 বছর। আর আমি গরিব ছিলাম, এখন বড়লোক হয়েছি শুধু তার জন্য, তাকে পাওয়ার আশায়। আর সে কি করলো? বেঈমানের মতো বিয়ে করতে চলে গেল। একবারও ভাবলো না আমি কি করব। এত ভালোবাসিস ওকে? আমার বাল্যকালের প্রেম এটা, জানিস। আচ্ছা চল, ওকে তুলে নিয়ে আসবো। না, ও তো আমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করতেছে, তাই আমি কিছু করব না। আর তুই আমার একটা গিফট ওকে দিস। আচ্ছা, আমরা আসার পর তুই যাস, ওকে? আচ্ছা, তাড়াতাড়ি আসবা। তারপর ওরা সবাই চলে গেল। আর আমি বাসায় চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। আমি এখন কান্না করতেছি, আর ওইদিকে মেহের, মিকাইল, আব্বু আম্মু, আঙ্কেল সবাই উর্মিদের বাসায় গেল। মেহের গেল উর্মির কাছে। বাহ,
ভালোই তো, হ্যাপি আছিস? হুম। তোর সাথে কথা আছে, চল পাশের রুমে। উর্মির রুমে গেল তারা। বলো এখন। তুই মুস্তাহিরকে ভালোবাসিস? আগেও বাসতাম, এখনো বাসি, ভবিষ্যতেও বাসবো। তাহলে আজকে এটা কি করছিস? ওকে তো আমি পাবো না, আর আমার তো একটা জীবন, আমারও তো একটা ভবিষ্যৎ আছে। বাহ বাহ, তোর কথা শুনে ভালো লাগলো। আমি বিয়ে করলে তোর ভাই খুশি হবে। তাই তো দেখি। আমারে তো খাওয়া করে কেন, আর বাথরুমে টেপ ছাড়ে চিল্লাই কেন? কারণ ভালো তো তুই বাসিস, মুনতাহির তো তোকে বাসে না। আমি কি সেটা বলছি? আরে তোর জন্য ও দেশে আসছে, আর ওর তোর ওপর অভিমান করছিল, তুই তার অভিমান ভাঙে উল্টা বিয়ে করে নিলি। তোর তুলনা হয় না রে। কি বলতে চাস তুই? এই যে এটাই মুস্তাহির, তোকে ভালোবাসে এখনো, কিন্তু তুই ওর সাথে এটা কি করলি? আজকে ও আবার বিদেশ চলে যাবে, কারণ কি জানিস? তোকে হ্যাপি রাখার জন্য। কি বলিস? ও কি আসেনি? তুই কি করে ভাবলি কেউ তোর ভালোবাসার মানুষটাকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দিবে? আমি তো ওকেই ভালোবাসি, কিন্তু ও আমাকে এতই রাগাইছিল যে ওর উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি। ভালো। আর এই নে, তোকে মুস্তাহির পাঠাইছে। কি আছে? আমি জানি না। বলেই মেহের চলে গেল। উর্মি বক্সটা খুলতে লাগলো, দেখলো একটা পিঙ্ক কালারের শাড়ি আর একটা মোবাইল ফোন, একটা চিঠি। সবার আগে চিঠিতে হাত দিল। প্রিয় উর্মি, আসসালামু আলাইকুম, কেমন আছো? তুমি তো ভালোই আছো, কিন্তু আমি ভালো নেই। তোমাকে ছাড়া আমি কেমন করে ভালো থাকি বলো? আমি তো তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। মনে আছে তোমার আর আমার প্রথম দিনের কথা? আমার মনে আছে। আর তুমি কোন দিন কোন ড্রেস পরে আসছিলা সব মনে আছে। আমি তোমার পেছনে পেছনে যেতাম যাতে তোমার কোনো সমস্যা না হয়, আর আমি হুড়ি পরে তোমাকে সাহায্য করতাম, কারণ আমি চাইতাম তুমি আমার সাহায্যের জন্য না, আমার ভালোবাসার জন্য আমাকে ভালোবাসো। আমি আগেই জানতাম তোমাকে পেতে হলে আমাকে প্রতিষ্ঠিত হওয়া লাগবে, তাই আমি প্রতিষ্ঠিত হয়ে এসেছি। কিন্তু ভাগ্যে নাই। আর একটা শাড়ি দিলাম, পরিও, অনেক সুন্দর মানাবে। ফোনের ভিডিওটা দেখো, ইতি মুস্তাহির আহমেদ উকিম। তারপর সে ফোনের ভিডিওটা দেখতে লাগলো। সেখানে দেখলো রাফি আর মিলির প্রেম কাহিনী। এটা দেখে উর্মি চিৎকার দিয়ে মুস্তাহির। সবাই দৌড়ে এলো দেখার জন্য কি হয়েছে না হয়েছে। মামুনি, কি হয়েছে? আব্বু, আমি মুস্তাহিরের কাছে যাব। আমাকে মুস্তাহিরের কাছে ক্ষমা চাইতে হবে। কেন, কি হয়েছে? আমি মুস্তাহিরকে ভালোবাসি, আর তোমাকে আর আমাকে একদিন এই মুস্তাহির বাঁচিয়েছিল। আমি ওকে ভালোবাসি। কিন্তু রাফি? দেখো রাফির কার্ড। ফোনটা আফজাল চৌধুরীকে দিয়ে দিল। এরপর উর্মি মেহেরকে খুঁজতে লাগলো, কিন্তু মেহের বাসায় চলে আসে। উর্মি তাড়াহুড়া করে গাড়ি বের করে আমাদের বাসায় আসে, কিন্তু এসে দেখে কেউ নাই। তখন দারোয়ানকে বলে আমরা কোথায়? দারোয়ান বলে আমরা এয়ারপোর্টে। এটা শোনার পর উর্মি গাড়ি অনেক জোরে চালায়, কিন্তু সামনে কিছু একটা সাথে বিশাল সংঘর্ষ হয়। এইদিকে আম্মু, আমি যাই। বাবা থেকে জানা, তোকে ছাড়া থাকতে পারবো না রে। থাক না বাবা, থাকো, ওখানকার অন্য কেউ দেখবে না, আমার যাওয়া লাগবে। ক্রিং ক্রিং ক্রিং। আরে আফজাল, যে কেমন আছিস? ও মাই গড, কেমন আছো? কোন হসপিটালে এখন? ওকে আমরা এখনই যাচ্ছি। কি হয়েছে বাবা? উনি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? কোথায় এখনো? হাসপাতাল। আমার কলিজার কিছু হতে পারে না। আমি গাড়ি নিয়ে একদম হাসপাতালে। বাইরে দেখি আফজাল চৌধুরী। আমার কলিজার কি হয়েছে বলুন? তেমন কিছু না, একটা চোট লেগেছে। আমি যাব ভেতরে। ওর কি হয়েছে বলুন আমাকে। বাবা তুমি থামো, আমি দেখছি কি হয়েছে। তুমি আল্লাহকে ডাকো। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। একে একে দেখা করবেন, কেউ উত্তেজিত করবেন না। একে একে সবাই দেখতে গেল। আমি এইদিকে নামাজ পড়ে দোয়া করতেছি, ওইদিকে মা এখন কেমন লাগছে? মুস্তাহির কই? আছে। এরপর সবাইকে একই কথা বলে উর্মি। এইদিকে আল্লাহ, আমার উর্মিকে ফিরিয়ে দাও খোদা। আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না আল্লাহ। কে যেন হাত দিল আমার কাঁধে। যাও, উর্মি তোমাকে খোঁজে। আমি দৌড়ে গেলাম, দেখি উর্মি অন্যদিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ওর হাত ধরলাম। মুস্তাহির, তুমি আমাকে ছেড়ে যেও না। দেখো আমার অবস্থা কেমন হয়ে গেছে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মুস্তাহির, যেও না আমাকে ছেড়ে, আমাকে মাফ করে দাও।
আমি কিছু না বলে জড়িয়ে ধরেছি। হাউ আমি ছেড়ে দিলাম। না সোনা, কোথাও যাব না। সত্যি? জড়িয়ে ধরো। না, শরীরে অনেক ব্যথা তোমার। তুমি ধরবা নাকি চিৎকার করব? ওকে, ধরতেছি। চেপে ধরো না। ব্যথা পাবা তো? তুমি আমার সব, আমি ব্যথা পাবো না, ধরো। এইভাবেই বেঁচে থাকুক হাজারো ভালোবাসা। আমি সবাইকে বলবো, ভালোবাসার মানুষকে ছেড়ে যাবেন না। সমাপ্ত। গল্পটা কেমন হলো জানাবেন। নেক্সট কোন গল্প লিখবো জানাবেন সবাই।